যদি রহস্য গল্প প্রিয় হয় তবে শুনতে হবে এই গল্পটি, আর ফিরে ফিরে আসতে হবে আমাদের চ্যানেলে লাইসেন্স টু থ্রিলে। একটা ডায়েরি কিভাবে কেড়ে নেয় কিছু মানুষের জীবন। রহস্য ঘনীভূত হলে ডাক পড়ে পরাশরবাবুর। কিন্তু পরাশরবাবু তথাকথিত গোয়েন্দা নন, তিনি একজন অধ্যাপক। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন রহস্যের সাথে। ইতিমধ্যে জীবন নিয়ে টানাটানি হয় পরাশরবাবুর পরম মিত্র বিনয় সামন্তর। পরাশরবাবু কি পারবেন এই ডায়েরির রহস্য ভেদ করতে? জানতে হলে শুনতে হবে অমিত প্রসন্ন মুখার্জির লেখা রহস্য গল্প সঞ্জীবনী ডায়েরি রহস্য। শুরু হচ্ছে গল্প সঞ্জীবনী ডায়েরি রহস্য। হ্যালো, পরাশর মুখার্জি স্পিকিং। হ্যালো স্যার, বড় বিপদে পড়ে আপনাকে ফোন করলাম। বিপদে পড়লে মানুষ পুলিশকে ফোন করে। পুলিশ বিপদের মীমাংসা না করতে পারলে গোয়েন্দার দ্বারস্থ হয়। আমি অন্য প্রজাতিভুক্ত, ক্লাসে লেকচার দিয়ে উপার্জন করি। রং নাম্বার। ফোনটা রাখার আগেই ওপাশ থেকে অন্তিম প্রচেষ্টামূলক কিছু কথা কানে এলো পরাশরবাবুর। স্যার, আমি সত্যচরণ বাড়ুজ্যের নাতি সুধাংশু স্যার। আপনি একবার অন্তত আমার বিপদের কথাটা কর্ণপাত করুন স্যার। আচ্ছা, আজ বিকেল 4টে আমার বাসভবনে চলে আসুন। মিস্টার মুখার্জি ফোনটা রাখার পর তার মুখের অভিব্যক্তি আসন্ন ঝঞ্ঝার আগাম পূর্বাভাস দিল। ড্রয়িং রুমের ভেতর একটা অপ্রত্যাশিত নিস্তব্ধতার রাজত্ব চলছে। আমার সংযম বরাবরই সংযত। মুখার্জিবাবু, সব ঠিক আছে তো? আজকাল অনেক কল আসছে আমার কাছেও, ওই খুন, চুরি, ডাকাতি এইসব নিষ্পত্তি করার জন্য। হয়তো ডক্টর লরেন্সের কেসটার পর। আমি সেটা নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি ভাবছি, বিনয়বাবু, আপনি সত্যচরণ বাণুজ্যের নাম শুনেছেন? ক্রিমিনাল সাইকোলজিস্ট। হ্যাঁ, হু ডাজেন্ট? ম্যান অফ ইন্টেলিজেন্স। হিউম্যান পলিগ্রাফ, মানুষের নিঃশ্বাস নেওয়ার ধরন, হার্টবিট, রক্তচাপ, ঘাম বা অনেক সময় হাত পায়ের নড়াচড়া করার ধরন তার নজর এড়িয়ে যাওয়া অসম্ভব ছিল। বাঙালি বলেই বরাবরই আন্ডার রেটেড। একেবারেই না বিনয়বাবু, এর পিছনে লম্বা ইতিহাস আছে। শুনবেন নাকি? এমন সুযোগ ওই ওয়ান্স ইন আ ব্লু মুন ধরনের হয়। পরাশর মুখার্জি একজন গল্প প্রবক্তা হিসাবে যথেষ্ট প্রশংসনীয়। ঠান্ডা মস্তিষ্কের মানুষদের কৌতূহল আর শব্দচয়ন বড্ড পরিকল্পিত হয়, তাই সবার দৃষ্টিগোচর হয় না সচরাচর। আমি চায়ের পেয়ালাতে শেষ চুমুক দিয়ে তাই সম্মতি জানালাম। ইতিহাসে টিপু সুলতানের নাম শুনেছেন নিশ্চয়ই। তার নাতনির মেয়ে হলেন নূর। সম্পর্কে খুব বেশি কাটাছেড়া না করে কিছু তথ্যের নিরিখে আলোকপাত করি। 1914 সালের 1 জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে জন্ম নেয় নূর। প্রাথমিকভাবে তো তিনি শিশু মনস্তত্ত্ব নিয়ে পড়ার পরে ছোটদের জন্য গল্প ও কবিতা লিখতে শুরু করেন। কিন্তু তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দখলে চলে যায় ফ্রান্স। পুরনো ঠিকানা ছেড়ে ফরাসি বন্দর বোর্দো থেকে প্রথমে তারা পৌঁছন ইংল্যান্ডের কর্নওয়াল, তারপর সেখান থেকে সাদাম্পটনে। হিটলারের জার্মানির জন্য বারংবার তার ভিটা ছেড়ে যাওয়ার একটা তিক্ত ক্ষতবিক্ষত প্রভাব তার মনে এক প্রকার বিশেষ সঞ্চার করে। এটা তো নিশ্চয়ই জানা আছে, সে সময় গুপ্তচর হিসাবে মহিলাদের চাহিদা ক্রমশ বাড়ছিল। এক পুরুষরা সৈনিক হিসাবে যোগ দিয়েছিল যুদ্ধে, আর মহিলা হওয়ার সুবাদে অনেক দিন সন্দেহের বাইরে থাকা সম্ভব মহিলাদের। প্রাথমিকভাবে এই পথ সহজ ছিল না। উইমেন্স অক্সিলিয়ারি এয়ারফোর্সে ওয়ারলেস অপারেটর হিসাবে 6 মাস প্রশিক্ষণ নেওয়ার পর 1 বছর পরে তিনি গোয়েন্দা বিভাগে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফরাসি ভাষায় তুখোর ছিলেন বটে, এমনকি ব্যক্তিত্বে সপ্রতিভ ছিলেন নূর। পাঠানো হয় নাৎসি অধিকৃত ফ্রান্সের রেডিও অপারেটর হিসেবে কাজ করার জন্য। নূরের সাথে আরও একজন ছিলেন যাকে ইতিহাস মনে রাখেনি। তিনি হলেন ইমতিয়াজ।
চিন্তাধারা গান্ধীবাদী, কিন্তু কূটনৈতিক বুদ্ধিতে চাণক্যের যোগ্য উত্তরসূরি। দুর্ভাগ্যবশত দুজনেই ধরা পড়েন এবং চলতে থাকে নির্মম মানসিক এবং শারীরিক অত্যাচার। সামন্তবাবু, আমাদের অপরাধীরা অনেক ভাগ্য নিয়ে ধরা পড়ে, তাই কোর্ট আর জুডিশিয়াল ভার্ডিক্টকে প্রহসন ভাবে। দৈহিকভাবে কতই বা নির্যাতন করা হয়, কিন্তু ইমতিয়াজের মুখচোরা স্বভাব প্রায় জিতে যায় গেস্টাপো বাহিনীর অকথ্য অত্যাচারে। অবশেষে ডাক পড়ে সত্যচরণ বানুজ্যের। খুব এলোমেলো শোনালেও বলে রাখি, সত্যচরণ বাবু তখন ফ্রান্সের দৈনিক সমাচার বিভাগের নামজাদা মনস্তত্ত্ববিদ। জার্মান অধিকর্তাদের নজর কাড়ে হিউম্যান লাই ডিটেক্টর বলে একটি ক্যাচি হেডলাইন। মিনিট 20 ইন্টারোগেশন চলে আর অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। তথ্য বেশ কিছু বাইরে আসে। একটা জিনিস যেটা খুব মর্মান্তিক, সেটা হলো নাৎসিদের ফায়ারিং স্কোয়াডের গুলিতে মৃত্যুর আগে অস্ফুট উচ্চারণে বেরিয়েছিল লিবার্তে, অর্থাৎ মুক্তি বা স্বাধীনতা। স্বাধীনতা একটা খিদে, একটা স্পর্ধা, তাই না সামন্তবাবু? সত্যচরণ তখনও অবিবাহিত, কিন্তু গোটা পরিবার ভারতে। বরাবরই নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তাই একটা বিশেষ নাম ব্যবহার করতেন। কি নাম? দেস্ট্রাক্টর দে মোসঞ্জ, অর্থাৎ মিথ্যা বিনাশী। মাই গুডনেস, এই সেই সত্যচারণ? দ্য গ্রেট বলুন সামন্তবাবু। আমি যা ভাবছি সেটা হলে সুধাংশুর এখানে আসার সার্থকতা অহেতুক নয়। আমার চায়ের কাপ কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। ওদিকে ঘড়ির কাঁটা একক প্রতিযোগিতায় জিতে দ্বীপ প্রহরে এসে ঠেকেছে। এখন শ্রীরামপুর থেকে সেই শ্যামবাজার ঠেঙিয়ে যাওয়া একেবারে অর্থহীন। তাই বিকেল অবধি এখানেই থেকে যাওয়ার সংকল্প করে নির্লজ্জের মতো পরাশর মুখার্জিকে বললাম, লাঞ্চটা। শক্ত চোয়ালের নিচে এই হাসিটা বড্ড দুর্লভ। দেখলেই মনে হবে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। বিহেভিয়ার অ্যাসেসমেন্টে পরাশর মুখার্জি একেবারে সিদ্ধহস্ত। আহা, আপনাকে না খাইয়ে আমি বিদায় করলে আমার ব্রহ্মজ্ঞান অর্জন বৃথা যেত বই কি। আতিথেয়তা আর তন্ত্রবিদ্যার প্রতি আমার ডেডিকেশন নিপাট। বিকেল 4:15। বাইরে একটু আকাশে ঈষৎ ঘন মেঘের সম্ভার, তাই রোদ আপাতত বিশ্রামরত। আমি জানলা দিয়ে বাইরের বড় রাস্তার দিকে তাকিয়ে আছি। পরাশর মুখার্জি দাবার গুটি সাজিয়ে সেখানেই যাবতীয় মনোনিবেশ করেছেন। গাড়ির হর্নের আওয়াজ কানে আসতে একটু নড়ে চড়ে উঠলাম। গেটের সামনে প্রায় ধুঁকতে ধুঁকতে এসে দাঁড়ালো 19 শতকের একটি ভিনটেজ অ্যাম্বাসাডার। পরাশরবাবুর কর্মচারী ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন। লোকটির সিঁড়ি থেকে উঠে আসার আওয়াজে কোনো রকম কর্ণপাত করলেন না মুখার্জিবাবু। তিনি তার অশ্ব এবং মন্ত্রী নিয়ে বরং চিন্তিত। লোকটি দরজাতে 2 বার নক করার পর পরাশর মুখার্জি মুখ তুলে চাইলেন। শব্দ অপচয় না করেই তাকে ভিতরে আসার আমন্ত্রণ দিলেন। লোকটির চোখে মুখে একটু অপ্রস্তুত অথচ গুমোট ভাব পরিলক্ষিত। হাত পাকা দাড়ি, বহুদিনের না কামানো, আর মুখ দেখলে মনে হয় ইনি সারাটা সময় কিছু একটা ভয়ে থিতু হয়ে থাকেন। লোমশ গোফের নিচে ঠোঁট জোড়া যেন কালচে মরিচার প্রলেপযুক্ত। লোকটি বললেন, আমি সত্যি আপনাকে বিরক্ত করতে চাইনি মিস্টার মুখার্জি, কিন্তু এই মুহূর্তে আপনি ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি না। আর যেহেতু ঘটনাচক্রে আমার দাদুর প্রভাব আছে কিছুটা। আমার অনুমান যদি সত্যি হয়, তবে ইতিহাসের সেই বিতর্কিত নথিপত্রের পিছনে কোনো ষড়যন্ত্র। না মিস্টার মুখার্জি, বরং তার থেকেও ভয়াবহ একটা ডায়েরি, সেটা বেহাতে। তাতে আপনার ব্যক্তিগত জীবন আর কতই বা প্রভাবিত হবে? তাহলে হয়তো আপনি গোটা ঘটনাটা জানেন। আপনি যে ডায়েরি বা খসড়ার কথা বলছেন সেটা বহুকাল আগে পুড়িয়ে ফেলেছিলেন বাবা। ভারত স্বাধীনতা পেয়েছিল বিপ্লবীদের ধরা পড়ার নেপথ্যে যে ন্যাশনাল কনফারেন্সে সুপ্ত বীজ লুকিয়েছিল, সেটা প্রকাশ্যে আসলে আমার পরিবারের উপরে একটা রোষ পড়ত। আপনার বাবা আমার পূর্ব পরিচিত। কপাল জোরে একবারই দেখা হয়েছিল, একটা সেমিনারে।
ওনার হাত মাথায় থাকলে স্বয়ং সিদ্ধি লাভ করা যায়। আপনি স্বাচ্ছন্দ্যে বলুন, কিভাবে আপনার সাহায্যে আসতে পারি। 1943-এ বাংলার দুর্ভিক্ষের সম্পর্কে তো আপনারা সকলেই অবগত আশা করি। এক শ্রেণীর মানুষ রোজ লাশ গুনতে গুনতে ক্লান্ত হয়ে যেত, আর তথাকথিত একটু মধ্যবিত্তের মানুষ, তাদের মধ্যে ঢুকে গেল বেকারত্বের ভাইরাস। বেকারত্ব কোনো রোগ না, কিন্তু রোগের থেকে কম কিছু না, একটা প্রজন্মের মেরুদণ্ড গুঁড়িয়ে দেয়। যাক, তারপর যেটা শুরু হলো সেটা বড্ড আন্ডাররেটেড ছিল। তখন তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যার ঝোঁক। দাদু তখন ফ্রান্স থেকে ফিরেছেন, ক্রিমিনাল সাইকোলজিস্ট হিসাবে তার দোসর মেলা ভার। ইভেঞ্চুয়ালি তখন তার যাবতীয় আগ্রহ চলে গেল আত্মহত্যা বিষয়ে। আবার নিজেকে ঘরবন্দি করে তিনি শুরু করলেন তার গবেষণা। আত্মহত্যার কারণ বা সেটি থেকে নিষ্কৃতির পথ তিনি লেখেননি, লিখলেন সুস্থ মানুষকেও কিভাবে আত্মহত্যার অগ্নিকুণ্ডে ঠেলে দেওয়া যায়। শুনতে সামান্য লাগলেও এর প্রভাব যে কত ভয়াবহ তার প্রমাণ তিনি নিজে দেখে স্তম্ভিত হয়ে গেছেন। একটি বই বা লেখনী যা পড়লে আত্মহত্যার প্রবণতা জন্মায়? সরি টু সে, বাট ইট সিমস রিডিকুলাস। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে একটা বীতশ্রদ্ধতা গোপন করার চেষ্টা করলেন। আমি যে এই ঘরে রয়েছি সেটা এতক্ষণ পর তিনি গুরুত্ব দিলেন। বললেন, 1962 সালে বইটি দাদু প্রকাশ করার কথা ভাবেন। প্রাথমিকভাবে তিনি নিজেও ব্যাপারখানা শুধু রিসার্চ ওয়ার্ক হিসাবে সীমাবদ্ধ ভেবেছিলেন। তখন আমাদের শহরে হাতে গুনে কিছু প্রকাশক ছিল, আর দাদু বই লিখবেন সেটা তাদের কাছে ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্সের মতো। অবশেষে শিখে ছিড়ল সঞ্জীবনী প্রকাশনী। 17ই জুন পরের বছর সঞ্জীবনী প্রকাশনীর প্রুফরিডার সুইসাইড অ্যাটেম্প্ট করে। ম্লানমুখে প্রকাশক 2 হাত তুলে জানিয়ে দেন তাদের পক্ষে এই বই প্রকাশনা সম্ভব নয়। বইটি ডায়েরি আকারে অবশেষে জায়গা পায় একটি প্রাইভেট লাইব্রেরিতে। সেখানে এমন অনেক বই ছিল যেগুলো অমীমাংসিত অথবা বিতর্কিত কিংবা নিষিদ্ধ। ইন জেনারেল সেগুলো পড়ার কোনো অনুমতি ছিল না। বছর 10 আগে সেই লাইব্রেরি বন্ধ হয়ে যায় অর্থনৈতিক বিনিয়োগের অভাবে। বন্ধ হওয়ার পূর্বে বহু বই বিক্রি হয়ে যায়, কিন্তু সেই ডায়েরি খুঁজতে গিয়ে শুনতে পায় সেটি হস্তান্তর হয়ে গেছে। আর ঠিক তার পরের বছরে কল্লোলিনী কলেজের প্রথম বর্ষের একটি ছেলে আত্মহত্যা করে, আর তার পরের বছর সেই একই কলেজের আরো একটি মেয়ে। পুলিশ প্রশাসনের পক্ষে 2 প্রাণবন্ত মানুষের অকস্মাৎ আত্মহত্যাকে খুন ভাবা খুব ভ্যালিড রিজন হয়ে দাঁড়ায়। কিন্তু ভাবলেই তো হলো না, প্রমাণ চাই। প্রমাণ তো দূর স্থির, ন্যূনতম যোগসূত্র পাওয়া যায়নি খুনের। মাঝে কিছু বছর সব স্বাভাবিক থাকায় ব্যাপারখানা খুব একটা জল ঘোলা হয়নি। কিন্তু ঠিক 1 সপ্তাহ আগের ঘটনা, কল্লোলিনী কলেজ প্রথম বর্ষের ছাত্রী অরুন্ধতী মহাপাত্র সুইসাইড অ্যাটেম্প্ট করছে। ইভেঞ্চুয়ালি আমার ছেলে তার সহপাঠী। পুলিশ তদন্ত করেও কোনো বিশেষ কুল কিনারা পায়নি, আর তার কারণ সে আর 4 জনের মতোই স্বাভাবিক আচরণ আর জীবনযাত্রার ধারাতে ছিল। আর একটা বিরূপ প্রভাব আমার ছেলের উপর পড়েছে। নিজেকে ঘরবন্দি করে রাখছে, একা একা কি সব বলছে এবং মাঝে মাঝে টুকরে কেঁদে উঠছে। আমি অনুমান করছি এই দীর্ঘ সময়ের মাঝে আরো অনেক শিকার হয়েছে শুধুমাত্র ওই অভিশপ্ত ডায়েরির জন্য। এটাই বা আপনি বুঝলেন কি করে? লোকটি তার ওয়েস্টার্ন কোটের ভেতর থেকে একটা ছেঁড়া কাগজের টুকরো আর সঙ্গে একটা কাগজের নোট বের করে পরাশরবাবুর হাতে দিলেন। আমি পরাশরবাবুর পাশের চেয়ারে বসে একটু
ঝুঁকে দেখার প্রচেষ্টা করলাম। সুইসাইড নোটের সংক্ষিপ্ত স্বরূপ কিছুটা এমন: জন্মের উদ্দেশ্য মৃত্যুর প্ররোচনা থেকে বাঁচা নয়, মৃত্যু জন্মের উদ্দেশ্যকে পূর্ণতা দেয়। জীবন হতদরিদ্র কষ্টের গ্যারাকলে রোজ পিষ্ট হবে, মুক্তি চাই, যে মুক্তি শান্তি দেবে। লা মড এস্ট লা ভ্যারিপেক্স। আর ঠিক তার পাশেই একটা ছেঁড়া বহু বর্ষ পুরনো কাগজের খণ্ডে লেখা লা মড এস্ট লা ভ্যারিপেক্স। প্রসঙ্গত সেটাই এই ডায়েরির শিরোনাম তথা শেষ লাইন। পরাশর মুখার্জি বললেন, এই সুইসাইড নোট না হয় মেয়েটির থেকে উদ্ধার হয়েছে, কিন্তু এই কাগজ কোথায় পেলেন? ডায়েরিটা তো আপনার হাতে আসেনি। ঘটনাটা ঘটার পর আমার নিজের স্নায়ু শান্ত থাকলো না। আমি চলে গিয়েছিলাম সেই পাবলিশিং হাউসে। অফকোর্স সেই প্রকাশক আজ জীবিত নেই, কিন্তু তার রেজিস্টারে নিশ্চয়ই এই ডায়েরি প্রকাশনার আগাম মূল্য সহ বিস্তারিত তথ্য মজুদ থাকবে। ডিরেক্টর অফ দ্য হাউস একটু খরচাপাতি দিয়ে কনভিন্স করলাম। তারপর শাল মিলিয়ে একটু ঘাম ঝরাতেই পেয়ে গেলাম। সেখানেই নামের পাশে এই লাইনটি ছিল: আগের ভিকটিমদের সুইসাইড নোট আইনে জামানত। তাই চেষ্টা করেও সম্ভব না সেটা হাতে পাওয়া। বেশি লেবু চটকালে তেতো হয়ে যাবে এবং আইনি মোকদ্দমা আর যাবতীয় সামাজিক ডিলেমা আমার পরিবারের বেঁচে থাকা হারাম করে। তা আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? এখানে তো গোটা ঘটনা আপনি ইন্টেলিজেন্স বা প্রশাসনিক দক্ষ অফিসারের তদারকিতে মেটাতে পারতেন। এবার এটাও নিশ্চয়ই জানেন শহরে বাকি সাইকিয়াট্রিস্ট আপনার ছেলের কাউন্সিলিং করাতেও সক্ষম। দেন ওয়াই পরাশর মুখার্জি? ডায়েরিটা এখন স্কুলের কারো কাছেই আছে মিস্টার মুখার্জি। আপনি কিছু উপায় বলুন। ওরা স্টুডেন্ট। পুলিশ, কোর্ট কাছারি ওদের প্রথম বর্ষের পরীক্ষার আগে মানসিক দৌরাত্ম্য দেবে। নিতে পারবে না এত চাপ। আর কলেজের রেপুটেশন ধুলোয় মিশে যাবে। প্রতিবার কলেজ অথরিটি ব্যাপারটাকে প্রাইভেট ইস্যু বলে ঘরছাড়া করতে পারবে না। বাইরে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর ঘরের মধ্যে সেই অন্ধকারের আস্তরণ পড়েছে। এদিকে পরাশর মুখার্জি একটু ম্লান আলোতে তার হাত ঘড়িতে সময় দেখে বললেন, আচ্ছা বেশ, এই দুটো জিনিস আমার অধীনস্থ রইল, আমি আপনাকে জানিয়ে দেব। আর হ্যাঁ, যারা যারা মারা গেছেন এই যাবৎ, তাদের নাম ঠিকানাটা একটু দেবেন। লোকটি হঠাৎ চেয়ার ছেড়ে উঠে জানালেন, বেশ, আমি আপনাকে যাবতীয় তথ্য দিয়ে দেব। এতে আমার ছেলের বিপদের অশনি সংকেত পাচ্ছি। খুব লজ্জিত যে দাদুর পরিচয়ে আপনার কাছে সাহায্য করতে আসলাম। নো ইস্যু, আমি আপনাকে জানিয়ে দেব। বাইশে সেপ্টেম্বর। আজ একবার পরাশর বাবুর বাড়ি গিয়েছিলাম। বাড়ি যেতেই দেখি ভদ্রলোক বাড়ি নেই। ঘণ্টাখানেক একা বসে থাকার পর তিনি উদ্রেক হলেন ধূমকেতুর মতো। এতক্ষণ একঘেয়েমি না লাগার কারণ একটাই, ওই সামনের প্লেটে হরিনাথ বেশ সুস্বাদু ভোজ সাজিয়ে দিয়েছিলেন। আমি সেগুলোর ভাবলীলা সাঙ্গ করতেই আরও এক খোরাক আমার সামনে চলে এলো, রহস্যের খোরাক। রহস্য আর পরাশর মুখার্জির দ্বন্দ্ব চললে বিপদকেও যেন অপরচুনিটি মনে হয়। আমাকে না জানিয়ে এই ডায়েরির অনুসন্ধানের প্রথম অধ্যায়ের পঠন পাঠন তিনি শুরু করে দিয়েছিলেন। ধৃষ্টতা মার্জনা করবেন পরাশরবাবু, জানতে খুব মন চাইছে ব্যাপারখানা কতদূর কি এগোলো। একদিকে জুতো খুলছে, অন্যধারে সিগারেটটা ঠোঁটের কৌণিক প্রান্তে রেখে একবার আমাকে আগন্তুকের মতো মেপে নিলেন। আমি ঠিক এমনই বোধ করলাম। ইন্সপেক্টর লাহিড়ির কাছে এক প্রকার নাটকীয় লহমা প্রদর্শন করতে হলো ভিকটিমদের নামগোত্র জানার জন্য। বাপরে, কি নাচর বাঁধা লোক মাইরি। শুনুন সামন্তবাবু, যে দুজন মারা গেছিল এর আগে, তার মধ্যে প্রথম জনের পরিবার এ তল্লাটে নেই, দিল্লিতে চলে গেছে। পরিবার বলতে একটা বোন ছিল আর মা। বোনের বিয়ে হয়ে মা তার কাছেই ঠাঁই নিয়েছে। আর দ্বিতীয় জন? রোহিণী শর্মা, অবাঙালি, নতুন এসেছিলেন এই শহরে। ডাকাবুকো মেয়ে, উচ্চাকাঙ্ক্ষী এবং সব থেকে বড় কথা হোশ মেজাজ। এই পরাশরবাবু, এটা কি ধোঁয়া ছাড়লেন ভদ্রলোকটি?
একটা বই পড়ে কেউ মারা যায়, এদিকে খুনের তদন্ত হয়েও কিছু পাওয়া যায়নি, কি বলুন তো? মানে নয় প্রশাসন ঠিকমতো গুরুত্ব দেয়নি, আর না হয় রোহিণী মারা যাওয়ার আগে বেশ মন মরা ছিল কিছুদিন। আর যদি বলি, রোহিণীর কাছে ওরা একটা ডায়েরিও দেখেছিল। এবার আসি অরুন্ধতী মহাপাত্রের ব্যাপারে। ব্রাইট স্টুডেন্ট, কিন্তু কিছু কমপ্লিকেশন ছিল, যেমন ক্লিনিক্যাল ডিপ্রেশন স্টেজ। বাড়ির লোক সেটাকে জ্বর সর্দি কাশির মতো মন খারাপের দলে ফেলেছিল। মানে ওই যা ঘুরে আয়, বন্ধুদের সাথে কথা বল, এই বয়সে এত ভেঙে পড়ার কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর এর কারণেই অবসাদ। আপনি কি করে বুঝলেন? বাড়ির কাজের পরিচারিকা মেঝে ঝাঁট দেওয়ার সময় একটা ট্যাবলেট স্ট্রিপ ফেলে দিচ্ছিলেন, আর আমারই এসব ছোটখাটো জিনিসে নজর চলে যায়। তাদের অপ্রস্তুত অবস্থায় রেখে তুলে নিয়ে নোংরা থেকে জিজ্ঞেস করতে শুনি সেটি সে মেয়েটির ঘর ঝাড় দেওয়ার সময় পায় আর নিচে ফেলে দিয়ে যায়। ওটি অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ ছিল। কোনো লোকাল ডিসপেন্সারি থেকে রোগের লক্ষণ বলে কিনে নিয়ে আসা হয়, কারণ মেডিকেল হিস্ট্রি না জেনে ওভাবে এসব ড্রাগ প্রেসক্রাইব করা যায় না। পোস্টমর্টেম রিপোর্টে এসব কিছুই পাওয়া যায়নি যে ওষুধের ওভারডোজে মারা গেছে। তাহলে ব্যাপারখানা কি দাঁড়ালো? মানসিক অবসাদের কারণে আত্মহত্যা? খুব সহজ লাগছে না? তাহলে ডায়েরিটা কেন? ওটা তার অবিন্যস্ত মস্তিষ্কে আত্মহত্যার কারণটাকে ভ্যালিড বলে প্রতিষ্ঠা করে। তার মানে ডায়েরিটা ইনফ্লুয়েন্সিয়াল। আরে পরশরবাবু, আপনি আমাকে কেন কনফিউজ করে ফেলছেন বলুন তো? একটু জোর করে হাসার চেষ্টা করেও যেন হাসলেন না তিনি। সামনের টেবিলটা টেনে দাবার কোটে গুটি সাজাতে লাগলেন। আমি বললাম, কাল একটু এই ভদ্রলোকের বাড়ি গেলে হয় না? আমার কিন্তু লোকটাকে ঠিক পোষালো না সেদিন। নিশ্চয়ই কিছু একটা আছে যেটা বলছেন না। কাল একবার যাবেন নাকি? আমিও সেটাই ভাবছিলাম, যাওয়াই যায়। 23শে সেপ্টেম্বর। একটা নীরব নিস্তেজ বাতাবরণ চাদরের মতো ঢেকে আছে গ্যালিপ স্ট্রিটের বাসিন্দা সুধাংশু বারজ্যের বাড়িতে। শোক আর কান্নার রবে ভারাক্রান্ত গোটা এলাকা। গতকাল রাতে মারা যান সুধাংশুবাবু। কার্ডিয়াক অ্যারেস্ট। এই প্রথমবারের জন্য সুধাংশুবাবুর ছেলেকে আমি দেখতে পেলাম। পাথরের মতো স্থিতিশীল হয়ে বাবার মাথার কাছে বসে আছে, চোখের পলক পড়ছে না। পরাশরবাবু আমার পাশেই ছিলেন এতক্ষণ, কিন্তু এখন আর দেখতে পেলাম না। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও পেলাম না। গোটা পাড়ার লোক এসে জমায়েত করেছে। গণ্যমান্য ব্যক্তিত্ব হলে যেটা হয়, প্রায় 4 কাঠা জমির উপর দ্বিতল সাজানো বাড়ি। এদিক ওদিক কানাঘুষা শুনে যা কনক্লুশন আসলো তাতে বুঝলাম যে সুধাংশুবাবু বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিদেশে অ্যান্টিক এবং দুষ্প্রাপ্য জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন। স্ত্রী মারা গেছেন বছর 15 আগে। এই বাড়িতে ছেলে একাই থাকে। ভিতর থেকে এক প্রকার চোরের মতো সন্তর্পণে পরাশর মুখার্জি বাইরে বেরোলেন। ফিসফিসিয়ে বললাম, আরে মিস্টার মুখার্জি, আপনি ভেতরে কেন গেছিলেন? এত বলার সময় নেই, এখন চলুন, এখানে আমাদের আর প্রয়োজন নেই। দ্বীপ্রহরের প্রখর তাপ আমার দ্বিধান্বিত মনের জন্য আমাকে উষ্ণ করতে অপারক। আমাদের তদন্ত শুরু হওয়ার আগেই মানুষটিকে মরতে হলো। এবার কাকে জিজ্ঞাসা করব, কে হেল্প করবে? এদিকে পরাশর মুখার্জি অ্যাজ ইউজুয়াল একেবারে চিন্তিত নয়। হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি খুন? তবে পোস্টমর্টেম রিপোর্টে কেন আসবে না? আমার ভাবনার ছন্দ চুরমার করে মিস্টার মুখার্জি বললেন, পোস্টমর্টেম রিপোর্ট হলোই বা কই সামন্তবাবু? ডেথ সার্টিফিকেট ইস্যু করা কোনো ব্যাপার না। আপনি কিছুদিন সাবধানে থাকুন। ডায়েরির থেকেও বিপজ্জনক কিছু আছে যেটার জন্য সাবধানে থাকতে হবে। হতে পারে সেটা ষড়যন্ত্র। প্রায় 7 দিন কেটে গেল। স্বাভাবিক আগের মতোই দিন কাটছে। শুধু একটা ঘটনা ঘটেছিল 2 দিন আগে। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার ওই পোষা কুকুরটাকে বাইরে খেতে দিয়েছিলাম। রাস্তায় পাণ্ডব বর্জিত পুরো জনমানবহীন। অলস দুপুরে সবাই হয়তো বিশ্রামরত। হঠাৎ মনে হলো কেউ আমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। মনের ভুলও হতে পারে। একটু এগিয়ে গিয়ে আশেপাশে দেখলাম, না, কেউ নেই।
এরপর থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে আমাকে কেউ অনুসরণ করছে, কিংবা আমার পিছু নিয়ে কিছু কার্যসিদ্ধি করতে গিয়েও পারছে না। আর তখন একবার মনে হলো যে পরাশর বাবুর সঙ্গে যোগাযোগ করি, অন্তত কতদূর এগিয়েছেন সেই ব্যাপারে জানা যাবে আর কি। 1 অক্টোবর। এরপর যে ঘটনার কথা বলতে চলেছি সেটা আমার মনে আতঙ্কের নিম্নচাপ সৃষ্টি করল। পরাশরবাবুর সদর দরজাতে তালা ঝুলছে, নেই সেই হরিচরণের খোঁজও। হয়তো কাল রাতেই সে চলে গেছে। আজ সকালের সংবাদপত্র পড়ে রয়েছে সদর দরজার চৌকাঠের বাইরে। আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম সেদিন একটা কাজে বেরিয়ে আর ফেরেননি তিনি। তার বাড়ির চাকর থানায় গিয়ে জানানোর পর তার ছিন্ন ভিন্ন জামাকাপড় পাওয়া যায় হাইওয়ের ধারে। আমার মাথায় এক প্রকার বর্জ্যপাত সমস্ত ভাবনা চিন্তার শক্তিকে বিকলাঙ্গ করে দিল। এ কেমন অভিশপ্ত ডায়েরি! যারা কৌতূহল দেখাচ্ছে তাদেরই সর্বনাশ হচ্ছে। তাহলে কি আমাকে সত্যিই কেউ অনুসরণ করছে? ভয়ে বিন্দু বিন্দু ঘাম কপালে জমা হতে লাগলো। টানা 2 দিন নিজেকে ঘরবন্দি রাখলাম। ভাবনা চিন্তার প্রসারতা আরো বাড়ালাম। বোধ করলাম এই বিপদের মুহূর্তে পরাশর মুখার্জি থাকলে কি করতেন? অবশ্যই স্নায়ু শীতল রাখতেন। কিন্তু আমি, একজন যে ঘটনার মূল সাক্ষ্য প্রমাণ ছিলেন তিনি অলরেডি নিহত, আর যেই সমস্যার একমাত্র অ্যান্টিডোট সে নিখোঁজ। আর আমি বিপদসীমার কোন প্রান্তে আছি সেটাও অনিশ্চিত। এই দুর্গাপূজার আবহে গোটা কলকাতার অলিগলি আর প্রসিদ্ধ চত্বর সাজানো হয়েছে বাহারি আলোয়। বিপদের ভয়ে গুটিসুটি মেরে বসে থেকে নিজের স্বজন বন্ধুকে বেমালুম ভুলে যাব, এত অমানবিক আমি নই। এর আগেও অনেক ঝঞ্ঝাট ঝুঁকি বয়েছি, মৃত্যুকে সামনে থেকে দেখেছি। এত সহজে দুর্বল হলে চলবে না। তো আমি জোরবাগান এলাকায় চলে এসেছি এতক্ষণ। রাত তখন 3টে সাড়ে 3টে হবে। হঠাৎ কানে এলো গান বাজনার শব্দ। খানিক এগোতেই চোখে পড়ল গলির শেষে রীতিমতো শামিয়ানা টাঙিয়ে বাইজি গানের মেহফিল হচ্ছে। গানে ভাসছে গোটা মহল্লা। এলাকার সুখ্যাতি তেমন একটা নেই। আমি একটা গলি পার করে আর একটা ধরলাম। অসারতা মস্তিষ্কে দুর্বৃত্তের মতো গ্রাস করেছে। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি কাশীমিত্র শ্মশানের গঙ্গার ধারে। শীতল হাওয়ার শেষ রাতের নেশাতুর আবহ যেন অনুসরণ করতে করতে আমার সঙ্গেই থেমে গেল। একটা ভয়াবহ সুন্দর নীরবতা। আর সেটা ভেদ করেই কেউ যেন আমাকে আক্রমণ করতে আসছে। দৃশ্যমান নয়, কিন্তু আসছে। আমি উন্মাদের মতো হাত পা ছুঁড়ে প্রতি আক্রমণের স্পর্ধা দেখালাম। খালি উদরে আর মাথার ঝিমঝিম ভাব গোটা শরীর অবশ করে ফেলেছে ধীরে ধীরে। মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরল যখন, তখন দেখলাম আমার মাথাটা কারোর কোলে শায়িত। স্নেহশীল হাতে মাথায় হাতকে বুলিয়ে দিচ্ছে। সম্বিত ফেরার সাথে সাথেই ধর্মড়িয়ে উঠে এক প্রকার ছিটকে গেলাম 2 হাত পিছনে। রাতের অন্ধকারের পুরো আস্তরণ ধীরে ধীরে অনাবৃত হচ্ছে। ভেসে আসছে কিছু মানুষের রব। অপরিচিত এই লোকটা এইবার আমি প্রত্যক্ষ করলাম। ঝাঁকড়া চুল আর ঘন দাড়ি। অন্ধকার আর আলোর দ্বন্দ্বে যেটুকু দেখতে পেলাম তাতে কোনো সাধক বা অঘরী গোছের ঠেকল। চণ্ডালের মতো দৈহিক গঠন, রক্তবর্ণ চক্ষু যেন সূচ তরুণী খুঁত। আমি এখানে? তুই পড়েছিলিস রাস্তায় খালি পেট নাকি রে? হ্যাঁ, মানে আপনি কে? আপনি কি আমাকে অনুসরণ করছিলেন? না রে, কাল কৌশিকী অমাবস্যা ছিল। এই দিন তন্ত্র সাধনা এবং গুপ্ত সাধনা করলে ফল পাওয়া যায়।
তন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এদিন সাধক স্বর্গ ও নরক যে কোনো দিকেই যেতে পারেন। পুরোটাই নির্ভর করে সাধকের সাধনার উপর। এই সময় শ্মশানে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেন। সব সাধনার কথাও শোনা যায়। আমার মতো কত সাধক এসে ভিড় করেছে। তুই কি কোনো সমস্যায় আছিস? আমার এক কাছের মানুষকে আজ হারালাম। রক্তের সম্পর্ক নেই, তবু সম্পর্কের দামটা বড্ড বেশি। আজ বড্ড একা লাগছে। লোকটা হুঁকো ধরিয়ে একটা টান দিলেন, তারপর বললেন, বিশ্বাস আছে? বিশ্বাস এক অপ্রতিরোধ্য শক্তি। বিশ্বাস রাখ, সব ফিরে পাবি। আমরা যা দেখি সব যেমন মন গড়া না, আবার সেটা সত্যিও না। কিন্তু আমরা আমাদের বিশ্বাস অটুট রেখেছি কিনা সেটাই ভাববার। সকাল হলো, আবার আমাকে যেতে হবে। হ্যাঁ, এই একটা কথা বলে যাই, জীবন যখন একলা হিসেব, ঋণ রাখলেও ঠকবে না। ভয়ের দোসর হতে গেলে সত্য খুঁজে পাবে না। হ্যাঁ, চলি ভাই। মা তারা তোকে শক্তি দিক। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। বিদায় নিল লোকটা। আমি অগোছালো হয়ে নদী ঘাটের এক কোণে জড় বস্তুর মতো বসে আছি। ৩রা অক্টোবর। মন মস্তিষ্কের চঞ্চলতার দরুন শরীরের স্বতঃস্ফূর্ত ভাবটাই যেন বিদায় নিয়েছে। এই আঁটো সাঁটো ঠান্ডাতেও যেন দরদর করে ঘামছি। রাতে ঘুমের উদ্রেক হলেও চটজলদি ভেঙে গিয়ে হন্যে হয়ে আশেপাশে কিছু একটা উন্মাদের মতো খুঁজছি। কি খুঁজছি সেটাও উপলব্ধি করতে পারছি না। ভয়ের দৌরাত্ম এতটাই যে ভাবলাম নিজে একটা রিভলভার কিনে সেটা সঙ্গে রাখব। হঠাৎ আমার রুক্ষ জমিতে জলের আগমন হলো। জানলা দিয়ে দেখতে পেলাম একটা পুলিশের জিপ আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই মুহূর্তে আমার কাছে জেল হেফাজত যথেষ্ট সুরক্ষিত জায়গা আমি বোধ করি। অফিসার ভেতরে এসে ঢুকতেই আমার আত্মারাম যেন খাঁচায় ফিরে এলো। বললাম, স্যার, আমাকে উদ্ধার করুন, আমি মরেই যাব। হ্যাঁ সামন্তবাবু, কেসটা ওসি সুপ্রিয় রায় আমাকে ট্রান্সফার করলেন। পরাশরবাবুর এমন হবে এটা অপ্রত্যাশিত নয়। স্পেশালি আগের কিছু অপরাধীকে লাইমলাইটে আনবার পর তো একেবারেই নয়। তবে আপনার উপরেও যে টার্গেট আসবে সেটা স্বাভাবিক। আমি আপনার বাড়িতে কিছু পুলিশ রক্ষী মোতায়েন করছি। আচ্ছা, এই কিছুদিন কি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে আপনার সাথে? আমি গোটা ঘটনা খুলে বললাম। খুব অনুতপ্ত বোধ করলাম। পরাশরবাবু যে এখনো জীবিত আছেন সেটা আমার মন বলছে। ভদ্রলোকের কই মাছের প্রাণ। পুলিশ অফিসারের নাম সত্যব্রত তর্কালঙ্কার। তার জৌলসেও একটা আলাদা শৌর্য প্রতিফলিত। চোখের চাউনিতে একটা নির্ভীক ভাব রয়েছে। কামানো দাড়িতে মোটা কালো গোঁফ যেন গোটা ব্যক্তিত্বকে আরও কিছুটা হাইলাইট করছে। তার পকেট নোটবুকে আমার বয়ানটুকে নিয়ে সেটা বুক পকেটে রাখলেন। আমি বললাম, সেদিন যখন ওই তান্ত্রিক বা সাধক গোছের লোকটা চলে গেলেন, আমি আনমনা হয়ে ঠাঁই বসেছিলাম ওখানে। সম্বিত যখন ফিরল, নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে রওনা দিলাম। তখনই আমার বাম দিকের জামার পকেটে একটা কাগজের টুকরো পেলাম। লেখাটা বড়ই অদ্ভুত। কে কখন দিল সেটা বুঝে ওঠার চেষ্টা করতে আর বুঝতে অসুবিধা হলো না যে এই কাগজের পাতাটা আমার পকেটে ওই সাধকই ভরে দিয়েছেন। কি উদ্দেশ্যে কেন ভরেছেন সেটা আমি জানি না। কাগজটা আনুন প্লিজ, বললেন অফিসার সত্যব্রত। আমি সেটা নিয়ে তার হাতে দিলাম। কাগজটি তন্ময় মনে পর্যবেক্ষণে ব্যস্ত তিনি। কাগজের পাতার প্রথম 3 লাইন দুর্বোধ্য, আমার জন্য অন্য কোনো ভাষাতে লেখা, আর বাকি 3 লাইন বাংলা ভাষাতে। মৃত্যু যখন খুব ছোঁয়াচে, কুল কিনারার হদিশ বাকি।
কৃষ্ণ যখন এই সারথি, অর্জুন তবু থামবে নাকি? হঠাৎ আমার মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। এটা একটা বার্তা। এই বার্তা পরশর মুখার্জি ছাড়া আর কারোর নয়, অর্থাৎ জীবিত আছেন এবং আমার সাথে। তবে কি ওই সাধক? আমার গোটা শরীরের আড়ষ্ট ভাব যেন মুহূর্তের মধ্যে কেটে গেল। এত কাছ থেকে অ্যাটলিস্ট গলার স্বর তো চেনা উচিত ছিল। মানে এভাবে লুকিয়ে ছদ্মবেশে, নিশ্চয়ই কোনো জল্পনার বাস্তবায়নের জন্য। আমার মধ্যে যে ভয় কালশিরে হয়ে জমাট বেঁধেছিল, যেন ধীরে ধীরে সেটা নিরাময় হচ্ছে। কিন্তু এখন কি করণীয়? হাত পা গুটিয়ে বসে থাকা তো সম্ভব নয়। এদিকে উনি আমাকে আমার কর্ম করার নির্দেশ দিয়েছেন। কি করব? আমাদের উপর যে নজরদারি প্রবল, আর তার জন্যই যে এই ডিভাইড অ্যান্ড ইনভেস্টিগেশন পলিসি, সেটা বুঝতে পারছি। অফিসার বললেন, এটা পরাশরবাবু জীবিত আছেন। কিন্তু আমার তো ক্লুলেস লাগছে। ডায়েরিটা এভাবে উদ্দেশ্যহীনভাবে খুঁজতে গেলে বিভ্রান্তি ছাড়া কিছুই হাতে আসবে না। কোর্টে এই কেস রিওপেন করতে গেলেও আমাদের এই গ্রাউন্ড অবান্তর ভেবে নিয়ে বাতিল করে দেবে। বহুকাল আগে আমাকে মিস্টার মুখার্জি একটা কথা বলেছিলেন, প্রতিটা সন্দেহভাজন মানুষ এক একজন জাত অভিনেতা। কেউ সত্যি বলার অভিনয় করে, কেউ লুকানোর। যে সত্যি বলার অভিনয় করে সে তার পিছনে অন্ধকার রেখে আসে। এই অন্ধকারেই সত্যের আলো লুকিয়ে। সুধাংশুবাবুর একজন খুব কাছের বান্ধবী ছিলেন, ফ্রান্স থেকে এসেছে। আমি নিশ্চিত এই ব্যাপারে তিনি নিশ্চয়ই কিছু জানবেন। ঠিকানা জানা আছে? পরাশর মুখার্জি কোনো কাজ অধরা ফেলে রাখেন না। গোয়েন্দা না হয়েও গোয়েন্দাগিরির সুপ্ত বাসনা 16 আনা। আজ নয়, কাল যাওয়া যাবে। এই উপরের 3 লাইন কি ভাষাতে লেখা সেটা একটু উদ্ধার করার চেষ্টা করুন। আপনি এলেন, মনটা ভয় কাটিয়ে একটু জন্মনে হয়ে গেল। এই কেসটা সলভ করে একটা পার্টি থ্রো করব। আসলে এটা আমার এক প্রকার ইন্ডিভিজুয়াল স্টাইল। জটিলকে সলভ করতে পারলে সেলিব্রেট করি। আসি। 4 অক্টোবর। জীবন আর খুনের ষড়যন্ত্রের মধ্যে কতটা ব্যবধান কমেছে জানি না, তবে বেশ রোমাঞ্চকর লাগছে। সামান্য একটা কেস যেটাকে ভাবছিলাম, সেটার শিকড় যে এতটা অন্তর্নিহিত কোশবিন কালেও আশঙ্কা করিনি। পুলিশি জিপে করে নামলাম কর্নওয়ালিস রোডের কাছে একটা দ্বিতল বাড়ির সামনে। গেটের বাইরে নেম প্লেটে নাম লেখা অহল্যা সেন। নেম প্লেটের তদারকি যে বহুদিন হয়নি তা মরিচার প্রলেপে সুস্পষ্ট। গেট খোলা। পাথুরে রাস্তাতে আমাদের জুতোর আওয়াজ হয়তো ভেতর থেকে শোনা যাচ্ছে। একজন পরিচারিকা বেরিয়ে এলেন। আমাদের এগিয়ে আসতে দেখে এবং পুলিশি উপস্থিতি দেখে একটু ভয় পেয়ে গেলেন। কাঁচুমাচু মুখ দেখে আমি একটু ভরসা দেওয়ার জন্য বললাম, ভয় পাবেন না, আমরা একটু ওই অহল্যা ম্যাডামের সঙ্গে কথা বলতাম। দিদিমণি তো সদ্য ফিরেছেন, একটু বিশ্রাম করছেন। আসুন, আপনারা ভিতরে আসুন, বসুন, আমি ডেকে দিচ্ছি। ভিতরে ঢুকতেই একটা মিষ্টি গন্ধে ঘ্রাণেন্দ্রিয় সক্রিয় হয়ে গেল। আরবি পারফিউম যেন কেউ আনাচে কানাচে ছিটিয়ে দিয়েছে। আমরা যে বসার ঘরে বসেছিলাম সেটা ছোটোখাটো লাইব্রেরি বললে ভুল হবে না। ধাপে ধাপে সাজানো নামজাদা আমেরিকান নভেল এবং ইংলিশ ডকুমেন্টারি জার্নালস। গোটা ঘর পরিপাটি করে সাজানো। নাকের দোরগোড়াতে একটা আরও তীব্র সুমিষ্ট গন্ধের আভাস পেতেই নজরে আসলো ভদ্রমহিলা ভেতরে ঢুকছেন। আমাদের নমস্কার জানিয়ে চেয়ারটা টেনে বসলেন। অফিসার বিন্দুমাত্র সহবত বা সংযম না দেখিয়ে বললেন, আপনি সুধাংশু বাবুকে কি করে চেনেন? ভদ্রমহিলা এক প্রকার চোখে চোখ রেখে উত্তর দিলেন, সুধাংশুর মৃত্যুর কেস তো লাহিড়ী বাবু ইনভেস্টিগেশন করছিলেন, আপনি? নান অফ ইউর বিজনেস। অপরাধীর ভবলীলার সৎকার করা আইনের কর্তব্য, আর আইনের ঊর্ধ্বে যার গায়ে থাকবে অপরাধীকে টেনে গারদে ভরার দায়িত্বও তার। নামগোত্র জেনে কি হবে? আপনাদের দেখে তো মনে হচ্ছে সোজা কনক্লুশনই বেশি পছন্দ করেন। দ্য পাবলিক হ্যারাসমেন্ট
আর তদন্তের মধ্যে ফারাক জানা আছে কি? এই বাগবিতণ্ডাতে যে তথ্য সংগ্রহের উদ্দেশ্য বিফলে যেতে চলেছে সেটা বুঝতে পারলাম। আমি তাদের এক প্রকার শান্ত করে বললাম, ম্যাডাম, আমরা সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অস্বস্তির কারণে। আসলে এটা নিশ্চয়ই জানেন যে সুধাংশুবাবুর আগেও বেশ কিছু খুন হয়েছে যেগুলো আত্মহত্যার নামে জায়গা পেয়েছে কেসগুলোতে। এইগুলো যে মেয়ারলি সুইসাইড সেটা সুধাংশুবাবুর আকস্মিক মৃত্যুর পরে অনুমান করেছিলাম, আর আমার বন্ধু পরাশর মুখার্জির অপহরণ হওয়ার পর নিশ্চিত হয়ে গেলাম। আপনার কাছে না আমরা অনেক আশা নিয়ে এসেছি। তা প্রায় 10 বছর আগেকার কথা। গ্লাসগোতে পৃথিবীর দুষ্প্রাপ্য মূল্যবান জিনিসের একটা প্রদর্শনী অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আর সেখানেই আমার চোখ আটকে যায় হিরে দিয়ে তৈরি প্যান্থার ব্রেসলেটের ওপর। যেই ব্রেসলেটটা এক প্রকার সিম্বল অফ লাভ। এডওয়ার্ড এইট, ওয়ালিস সিমসন্স এমনই একটা ব্রেসলেট পরতেন। দাম প্রায় $12.4 মিলিয়ন মতন। তারপর হঠাৎ একদিন আমি আমার জন্মদিনে একটা সারপ্রাইজ গিফট পাই। হ্যাঁ, সেটা ওই ব্রেসলেটটা। নিচে একটা চিরকুটে লেখা এডিনবার্গের প্রিন্সেস সেন্টস গার্ডেন। তখনও আমি সুধাংশুকে চিনি না, আর এই শওকত দাতার ব্যাপারেও তখন আমি অজ্ঞাত ছিলাম। আমি যখন সেখানে পৌঁছলাম তখন মাথার উপর সূর্য প্রখর হয়ে বিরাজমান। সেই উজ্জ্বল আলোর ফলকগুলো যেন দুর্গকে ঠিক সঠিক পথে আঘাত করে শোভা বাড়াচ্ছে। হঠাৎই আমার নজর গেল পার্কিং লটের দিকে। একটা ভিন্টেজ বেন্টলি কন্টিনেন্টাল গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক। আমার দিকে এগিয়ে আসতে দেখে নিশ্চিন্ত হলাম ইনি সেই অ্যানোনিমাস মিলিয়নিয়ার। প্রাথমিক পরিচয়ের পর আমরা বহুবার সাক্ষাৎ করেছি। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। এমনকি সেন্ট জেলস ক্যাথেড্রালের সামনে ও আমাকে রিং দিয়ে প্রেম প্রস্তাবও দেয়। তারপর একদিন দেশে ফিরে যাওয়ার জন্য আমাকে বলেছিল, কিন্তু আমার চাকরিটা পাকাপাকি না হওয়ার জন্য আমি সম্মতি দেইনি। সুধাংশু তখন ফিরে যায়। তখনও জানতাম না ও বিবাহিত এবং ওর একটা সন্তানও আছে। এরপর আর বেশ কিছুদিন ওর আর খবর পাইনি। আমি বহু কাঠখড় পুড়িয়ে সুধাংশুরই প্রবাসী পরিচিতের মুখ থেকে সে খবর জানতে পারি। আমার পায়ের নিচের জমি যেন নিমেষে সরে যায়। তারপর সুধাংশু নিজেও জানতে পারে আমি তার সব কথা জেনে গেছি। বহুবার মানানোর চেষ্টা করে, আমাকে বোঝায় যে তার বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে। কর্তব্য আর দায়বদ্ধতা থাকলেও সেখানে কোনো ভালোবাসা নেই। এমনকি বিয়ের কিছুদিন পর তার স্ত্রীর পার্কিনসন্স ডিজিজ ধরা পড়ে। তার শেষ ইচ্ছে ছিল একটা সন্তানের, তাই এইসব। জানেন, আমার কেন জানি সুধাংশুকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল। আসলে ভালোবাসলে বুঝি মানুষের ভ্রম, বিচার বুদ্ধি একই জাতাকলে পিষ্ট হয়। হঠাৎ কয়েক মাস পর খবর পাই তার স্ত্রী মারা গেছেন। প্রাথমিকভাবে যেটা রোগের কারণ স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়, সেটা একেবারেই নয়। ডাক্তারি রিপোর্টে নির্মম অমানবিক চিত্র ধরা পড়ে। প্রথমে ধর্ষণ করা হয়, তারপর তাকে নির্মম ভাবে লিফ নোডের কাছে ছুরি ঝুঁকিয়ে খুন করা হয়। সুধাংশু তখন আমার সাথেই ছিল। আপনি জানেন সুধাংশুর ছেলে কেন ট্রমাটিক ফেস কাটাতে গিয়ে মানসিক ঝুঁকি পোহাচ্ছে? তার একটাই কারণ সে তার বাবার সঙ্গ কোনোদিনও পায়নি, না শৈশবে না মায়ের মুখাগ্নির সময়। এদেশে ফিরে একবারই দেখেছিলাম তাকে। তার মনের মধ্যে না সুখ, বাৎসল্যের প্রতিচ্ছবি, কিচ্ছু নেই। তারপর আমি নিজে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই। ব্যাস এইটুকুই। আমি গ্লাসের জলটা এক নিঃশ্বাসে খাওয়ার পর জিজ্ঞাসা করলাম, আপনি সুধাংশুর কাছে কখনো কোনো ডায়েরির ব্যাপারে শুনেছেন যেটি, না মানে শুনেছেন কি এমন কিছু? সুধাংশুর পিতামহের বেশ নাম ডাক ছিল।
সেটা তার মুখ থেকে বহুবার শুনেছি এবং কার্যত তা সত্যই। তবে একটা ডায়েরির সম্পর্কে সে একবার বলেও থেমে যায় এবং প্রসঙ্গ পরে চেঞ্জও করে নেয়। আমি বহুবার জানার চেষ্টা করে এইটুকুই জেনেছি যে সেটা এতটাই প্রাণবন্ত তথ্যে পরিপূর্ণ যে দুর্বল মনের মানুষের পক্ষে তা বিপজ্জনক। না, এর থেকে আর বেশি কিছু ও বলেনি। মনের মধ্যে বেশ কিছু খটকা এখনো আমাকে বিব্রত করে চলেছে। এখানের সব কাজ মিটে গেছে দেখে ফিরে এলাম। 11ই অক্টোবর। সাক্ষাৎ জম দর্শনের পরেও আমি সশরীরে আজ কলম চালাতে পারছি, সেটা এখনো মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে। যে ঘুটঘুটে অন্ধকার রহস্যের মধ্যে কুল কিনারা হাতড়ে যাচ্ছিলাম, সেটা যে আমার জীবনে বিষম বিপদ ডেকে আনবে, সেটা জানলে বোধহয় এত দুঃসাহস দেখাতাম না। প্রসঙ্গত বলে রাখা ভালো, পরাশরবাবুর আর কোনো পাত্তাই পেলাম না। ধূমকেতুর মতো ছদ্মবেশে এসে তারপর 3 লাইনের মনে সাহস দেওয়ার মতো একটা ছড়া বললে হয়তো মনে সাহস কিঞ্চিত জাগতে পারে, কিন্তু সেটা যে যথেষ্ট না তা বুঝতে দেরি হলো না। সেদিন সন্ধেবেলাতে একটু বৃষ্টি জনপথের বক্ষভাগকে সিক্ত করে দিয়েছে। জলকাদা তেমন না হলেও স্যাঁতস্যাঁতে ওয়েদার আর ঠান্ডার চোখ রাঙানি একটু অস্বস্তিকর। তো রাত তখন 9টা বাজে। গোটা কলোনিতে যেন হঠাৎ লোডশেডিংয়ে অন্ধকার নেমে এলো। এই সময়ে লোডশেডিং একেবারেই অপ্রত্যাশিত। আজ বাড়িতে আমি একা। পাশের টেবিল পর্যন্ত হাতড়ে হাতড়ে কোনো মতে পৌঁছালাম। ড্রয়ার থেকে দেশলাই আর মোমবাতি জ্বালিয়ে জানলাগুলো বন্ধ করে দিলাম। ব্যবসা গন্ধের মধ্যে জানলা খুলে রেখেছিলাম। ঘরের মধ্যে আলো ছিটিয়ে যেতেই হঠাৎ আমার নজর গেল দরজার কাছে। একটা ছায়া যেন আমার তাকানোর সাথে সাথেই অন্ধকারে লুকিয়ে গেল। রাত যেন ভয়ঙ্কর নিস্তব্ধ আর নিস্তেজ হয়ে আছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কারোর উপরে উঠে আসার একটা আওয়াজ কানে এলো। ধীরে ধীরে জোরালো হতে হতে আওয়াজটা দরজার কাছে এসে সাময়িকভাবে থেমে গেল। অবশিষ্ট সাহস একত্রিত করে জিজ্ঞাসা করলাম, কে? গান্ডীব কোথায় অর্জুন? কুরুক্ষেত্রের ট্র্যাজিক এন্ড এসে গেছে, তৈরি তো? গলার স্বর চিনে নিতে বিন্দুমাত্র সমস্যা হলো না। পরাশর মুখার্জি। আরে মশাই, পিলে চমকে দিলেন তো। এইভাবে অশরীর মতো অন্ধকারে আসলেন কেন? সুধাংশুবাবুর মৃত্যুর পর সেদিন আমি ওনার বাড়ি যাই, গোপনে চোরের মতো। ভেবেছিলাম কেউ লক্ষ্য করেনি। কি পেয়েছি সেটা আপাতত রহস্যই থাক। তার পরের দিন আমার বাড়িতে বেনামি পত্র সহ একটি ফুলের গোছা আসে। ফুলটি এদেশীয় বলে মনে হলো না, তবে গন্ধ নেওয়ার আগে পত্রটা খুললাম। বেশ হাইলাইট করে লেখা, দ্য মর্থ ইজ ইনএভিটেবল, অর্থাৎ মৃত্যু অবশ্যম্ভাবী। কেন ফ্রেঞ্চে লেখা? তখনই আমার মনে পড়ল সুধাংশুবাবুর সেই ডায়েরিটার কথা। সেটার লেখকও ফ্রেঞ্চ নামে সেটিকে প্রকাশ করেছিলেন। আর ফুলটা? অটম ক্রোকাস। দেখতে অন্য অনেক ফুলের চেয়ে সুন্দর, কিন্তু এর আরেক নাম রূপসী মৃত্যু ফুল। আর্সেনিকের মতো তীব্র এর বিষ। মনে আছে সামন্তবাবু, এর আগে যারা যারা মারা গেছে প্রত্যেকের কাছেই একটা শর্ট নোট গেছে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো ভিকটিমের হাতের লেখা। একেবারেই। আর এখানেও যে পত্রটি লেখা সেটিও আমারই হাতের লেখা, হুবহু একই। অর্থাৎ আত্মহত্যা নয় মাই ডিয়ার, তাদেরকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমার মৃত্যু ভয় জমে সম্মুখে গেলে উদ্রেক হবে না। না আছে আমার পিছুটান, না আছে আমার সংসারের মোহ। হ্যাঁ, শুধু মরার পর বডির হদিশ না পেলে মরণোত্তর দেহদানের শেষ ইচ্ছেটা পূর্ণ হবে না। কিন্তু আমার জীবনের সাথে আপনার জীবন যে সমান ঝুঁকিপূর্ণ। পৃথিবীর সব সম্পর্কের বুনিয়াদ হলো অমুক শ্রদ্ধা আর কমিটমেন্ট। রক্তের সম্পর্ক হয়েও শহরে বৃদ্ধাশ্রম বাড়ছে, আর আপনি বন্ধু হয়েও আমার জন্য নিজের রক্তের মানুষের থেকে বেশি কিছু করেছেন। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম বেশভূষা ছেড়ে তান্ত্রিক অঘরীর মতো ছদ্মবেশ নয়। একটা ছল করলাম, নিজের কিছু বস্ত্রে রক্ত মাখিয়ে ফেলে দিলাম হাইওয়ের মাঝে। বুঝেছিলাম আপনার কষ্ট হবে, কিন্তু আমার কর্তব্য এটাই।
আজ লোডশেডিংয়ের জন্য আপনার পাড়ার হাই টেনশন মেইন তারটা কেটে তারপর দেখা করতে এসেছি। তো আমার এখন কি করণীয় পরাশরবাবু? আপনার বিপদ আসন্ন, কারণ আমার অস্তিত্ব সম্পর্কে ওরা এখন নিশ্চিতভাবে অবগত। ওরা কারা? জেনে যাবেন। পরাশরবাবুর প্রস্থানের পর আর যেন রাতে ঘুম আসলো না, একটু অস্বস্তি হতে লাগলো। এমন একটা জটিলতা যেটার আদি অন্ত সব যেন গোলক ধাঁধার মতো তালগোল পাকিয়ে গেছে। সকাল পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না। সে প্রাণ যাক, কিন্তু এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু ভয় চোখ রাঙিয়ে যায়। আমিও দেখতে চাই যে কে আমাকে নজরবন্দি করতে চাইছে। একটা চাদর গায়ে দিয়েই বেরিয়ে পড়লাম বাইরে। রাত তখন মৃত। অন্ধকার রাতে কুয়াশা যেন মোটা চাদরের মতো ঢাকা রয়েছে। আমি সন্তর্পণে হেঁটে যাচ্ছি। আজ আমাকে দেখতেই হবে কে বা কারা আমাকে অনুসরণ করছে এতদিন। সুধাংশুবাবুর মৃত্যুর পরেও কি চাইছে এরা? বিদ্যুৎ বাতির পোস্টগুলো অসহায়ের মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে জ্বলে চলেছে। ঘুমে ঢুলে থাকা মফস্বলে যেন কিছু নিশাচর আর আমি। হঠাৎ পশ্চিম দিক থেকে কিছু একটা অস্বাভাবিক সক্রিয়তা বোধ করলাম। ঘুরে দেখতেই মনে হলো আলোর রাজত্ব ছেড়ে কেউ একজন অন্ধকারের নির্বাসনে চলে গেল। আমি সমস্ত সাহস একত্রিত করে হুঙ্কার দিয়ে বললাম, কে ওখানে? না বেরিয়ে এলে কিন্তু গুলি চালিয়ে দেব। একটু মিথ্যে হুমকির টোপ দিয়ে কাজ হাসিল করতে চাইলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। আরও একবার চিৎকার করতেই সে বেরিয়ে এলো। আলো আধারের আবহেতে তৈরি ছায়াটা যেন গোটা মানুষের আকার নিল। অহল্যা সেন বিস্ময়, অবিশ্বাস আর হতবাক হয়ে বললাম, আপনি আপনি আমাকে এতদিন? ভদ্রমহিলা অনতি দূর থেকেই যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এত রাতে এইভাবে কেউ শুনে ফেললে আমার কষ্টার্জিত সম্মানের যে লেশমাত্র থাকবে না সেটা বলাই বাহুল্য। আমি একটু এগিয়ে গিয়ে তাকে শান্ত করবার চেষ্টা করে বললাম, কি ব্যাপার, আপনি এখানে? আমার খুব বড় বিপদ। আপনি এক্ষুনি আমাকে পরশুর বাবুর কাছে নিয়ে চলুন। আমি সব বলতে চাই। কি বলবেন আপনি? ওরা আমাকে মেরে ফেলবে। ওরা কারা আর কেনই বা মেরে ফেলবে? পরশরবাবুর তো কোনো খোঁজ আমি জানি না। জীবিত আছেন নাকি মরে গেছেন? আমার জীবনের দিকে সংকটে ভরা। আমি আপনার জীবন। কিন্তু পরশুর বাবু তো ছদ্মবেশে এসেছিলেন। আপনি কি করে জানলেন? ভদ্রমহিলা আমতা আমতা করতে করতেই হঠাৎ পকেট থেকে একটা রুমাল বার করে আমার মুখে চেপে ধরল। পুরো ঘটনাটা এতটাই ধূর্ততার সঙ্গে চটজলদি হলো যে আমি প্রতিরক্ষামূলক কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগই পেলাম না। মাথাটা ঝিমঝিম করতে করতে হঠাৎ বোধ করলাম মেয়েটি তার পোশাকের ভেতর থেকে একটা টর্চ ধরনের কিছু নিয়ে আমাকে সম্পূর্ণরূপে ধরাশায়ী করতে আঘাত করলো মাথায়। মাটিতে কতক্ষণ লুটিয়ে মরার মতো পড়েছিলাম জানি না, তবে রাস্তা নয়, ঘরের অসমতল মেঝেতে পড়ে আছি, যেন কেউ এখনো হিপনোটাইজ করে রেখেছে। নিয়নের আলোর মতো প্রভা যেন ঘুলঘুলির ভিতর থেকে ঠিকরে এই কারাগারে অনুপ্রবেশ করছে, ঘরের মধ্যেকার নিকষ অন্ধকারকে বধ করতে। আমার চোখ বন্ধ হয়ে আসছে। এইভাবে আরও কিছুক্ষণ থাকার পর এইবার আমি স্পষ্ট দেখতে পেলাম বেশ কিছু লোক যেন আমাকে শকুনের মতো এক দৃষ্টিতে আপাত মস্তক পর্যবেক্ষণ করছে। এতগুলো লোকের সামনে কেমন অসহায় শিকারের মতো মাটিতে লুটিয়ে আমি বন্দি অবস্থাতেই ওঠার চেষ্টা করলাম। ঠিক তখনই একটা খর্বাকৃতি লোক সেই লোকগুলোর শাড়ি ভেঙে এগিয়ে আসলো আমার দিকে। এবার ঘরের মধ্যে আলো যেন তপ করে জ্বলে উঠল। নিমেষেই চোখে যেন ধাঁধা লেগে গেল। কোনো মতে সেটাকে খুলে রেখে দেখার চেষ্টা করছি, আর হাতের বাঁধন ছিন্ন করার ব্যর্থ প্রয়াস চলছে। আর এইবার এই আগন্তুকের কর্কশ গলার স্বর গোটা ঘরের জমাট নিস্তব্ধতা যেন ভেঙে দিল। বিনয় সামন্ত, অবশেষে অভিভাবকহীন অবস্থায় পেলাম আপনাকে। চিন্তা করবেন না, পরাশর বাবুর খবর পেলেই আপনাকে তার সাথে চিরনিদ্রায় পাঠিয়ে দেব। কি জান আপনি? কেন আমাদের মারবেন? খুব কষ্ট করে বললাম।
লোকটি একটা গা জ্বালানো হাসি হেসে আমার মুখের দিকে আহত বাঘের মতো এগিয়ে এলো। একেবারে চোখের কাছাকাছি তার চোখ। কি ভয়ঙ্কর সেই চাউনি! ডান দিকের মনিটি যেন স্তব্ধ। সাদা স্তরের মাঝে যেন একটা কালো ছোপ একত্রিত হয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখের জায়গায় জায়গায় কেউ যেন কাঁটা কম্পাস দিয়ে বিভিন্ন আঘাতে আহত করেছে। আমার হৃদস্পন্দন যেন তীব্র গতিতে ছুটে পালাবার উপক্রম করছে। লোকটা কিছুটা দূরে সরে গিয়ে একটা চুরুট জ্বালালো। তার পিছনে সেই লোকগুলো যেন অতন্দ্র প্রহরীর মতো ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে, অনুভূতিহীন নির্জীব পোষ্যের মতো। লোকটা বলল, ডায়েরিটা কোথায়? রাতে পরাশর যে ডায়েরিটা দিয়েছে সেটা কোথায়? তুই মূর্খ! অন্যের সম্পত্তিতে তোর এত লালসা! এইবার বুঝতে পেরেছি, অহল্যা সেনকে দিয়ে তুই সুধাংশুবাবুকে হত্যা করিয়েছিস। আবার সেই শরীর হিম করা অস্বস্তিকর হাসিতে ফেটে পড়ল ঘর। এতই সহজ আমাকে বোঝা? আমার প্রতিভার কাছে আপনিও বোকা বনে গেলেন। আসল ও নকল একই কয়েনের এপিঠ আর ওপিঠ। খুব অবাক লাগে না? একটা ডোয়ার্ফ, রোগা, ছিপছিপে আধমরার মতো লোক এতগুলো মানুষের কাল ঘাম কিভাবে ছুটিয়ে দিল। হ্যাঁ, পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মস্তিষ্ক। আপনার হাতে সময় আছে আপাতত, তাই আপনার কি প্রশ্ন আছে করেই ফেলুন। মৃত্যুকালে মহারথীরাও শ্রীকৃষ্ণের কাছে তাদের উত্তর পেয়েছিলেন, আপনিও পাবেন, কথা দিলাম। কে আপনি? কেন এই ডায়েরির পিছনে ছুটছেন? অলরেডি বেশ কিছু নাবালক ছাত্রছাত্রী এই ডায়েরির শিকার হয়েছে। আপনি এই পাগলামি ছেড়ে দিন এবার। আমি হাত জোর করছি আপনার কাছে। মূর্খের স্বর্গে বাস করছেন আপনি সামন্তবাবু। ওই ডায়েরি আমার পূর্বপুরুষের, ওটা আমার সম্পত্তি। আমার পিতামহের 20 বছরের সাধনা, তপস্যা আর এক্সটেন্সিভ রিসার্চের ফসল। 1946 সাল তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান রাষ্ট্র বাস্তবায়নের দাবিতে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের ঘোষণা দেন, এর পরিপ্রেক্ষিতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা। পাড়ায় পাড়ায় যুবকরা সংগঠিত হতে থাকে, লাঠি ছোঁড়া প্রভৃতি সংগ্রহ করা হয়। 17 তারিখ সকালবেলা হিন্দু পাড়াগুলোতে মুসলমান আক্রমণ তারা সাফল্যের সঙ্গে প্রতিহত করে। এই সাফল্যে উৎসাহিত হয়ে কোথাও কোথাও পাল্টা আক্রমণও শুরু হয়। 18 তারিখ মূলত বাঙালিদের নেতৃত্বে মুসলমান অঞ্চলগুলিতে ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে। আপাতত শান্ত নির্ঝঞ্ঝাট শিক্ষিত বাঙালির এই ভয়ঙ্কর প্রতিরোধে মুসলিম লীগ নেতৃবৃন্দ স্তম্ভিত হয়ে যায়। মুসলিম লীগের দীর্ঘ শাসনে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালি হিন্দু নিজেদের প্রাণ ও মা বোনেদের ইজ্জত বাঁচাতে একদম মরিয়া হয়ে উঠেছিল। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় ওরা। দেওয়ালে পিঠ থেকে গেলে একবার না একবার ছোবল মারতেই হয়। কিন্তু ব্যাপারখানা মোটেই সহজ ছিল না। শুরু হয়ে যায় ধরপাকড়। গ্রেফতার করা হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কে আক্রমণ করেছে, কে আত্মরক্ষা করতে চেয়েছে, কিছুই ভাবা হয় না। অ্যারেস্ট করা হয় আমার দাদুকে। তখন সুধাংশুর দাদু মানে সত্যব্রত বাবু হলেন এই শহরের নামকরা ব্যক্তিত্ব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের নামকরা ক্রিমিনাল সাইকোলজিস্ট। এবং তার সাথে আমার দাদুর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কলেজ বন্ধু বলা যেতে পারে। দিদিমা ছুটে গেলেন তার স্বামী রেহাইয়ের জন্য তার কাছে। তার সুপারিশে যদি ছাড়ে, কারণ এই অপরাধের বিচার হতে হতে তাকে যে অকথ্য অত্যাচার করা হবে সেটা ভাবলেও শিউরে উঠবে সবাই। এইবার সত্যব্রত দারুণ চাল চালল। দাদুর প্রাণ রক্ষার সুবাদে তিনি পারিশ্রমিক হিসেবে চেয়েছিলেন সেই ডায়েরিটি। বন্ধুত্ব তখন চুলোয় যাক, লোভ মানুষের মধ্যে ঈর্ষা জাগিয়ে তোলে, আর সেখানে রক্তের সম্পর্ক ধোপে টেকে না তো বন্ধুত্ব আর কি। দিদিমা জানতেন না ডায়েরির মূল্য কতটা। ওই ডায়েরির ছত্রে ছত্রে লেখা আছে কিভাবে কাউকে ম্যানিপুলেট করা যাবে আত্মহত্যার জন্য, এবং কিভাবে একজন সুইসাইডাল টেন্ডেন্সির মানুষকে নিমেষেই নিজের বশে নিয়ে এসে আবার সুন্দর জীবন উপহার দেওয়া যাবে। এই জন্য ডায়েরিটার নাম সঞ্জীবনী ডায়েরি।
দাদুকে ওই ডায়েরির মূল্যে ছেড়ে দেওয়ার সুপারিশ করেন সত্যব্রত, কিন্তু তাকে যখন রেহাই দেওয়া হয় জেল থেকে তখন তিনি অর্ধমৃত। অসহনীয় শারীরিক নির্যাতন এবং আতপেটা পচা খাবার খাইয়ে একটা শরীরকে কতদিন জীবিত রাখা যায় বলুন? মারা যান কিছুদিনের মধ্যেই। ওই ডায়েরি নেওয়ার জন্য আমার বাবাও কম চেষ্টা করেননি, কিন্তু সত্য আর নৈতিক পথে চললে সেই পথচারীকে খালি হাতেই ফিরতে হয়, জানে? তাই বলে আপনি নৃশংসভাবে প্রাণ নেবেন? কি দোষ ছিল ওই ছেলে মেয়েগুলোর যাদের 10 বছর আগে আপনি... সুধাংশু আপনাকে বলেছে এগুলো ডায়েরির জন্য? ওই ডায়েরি হারায়নি। ও বুঝে গেছিল ওর কাছে ওই ডায়েরি বেশি দিন রাখা যাবে না, তাই আপনাদের কাছে নাটক করেছিল। 10 বছর আগে যারা মারা গেছিল তাদের ওপর সুধাংশু সেই ডায়েরির বিদ্যা প্রয়োগ করেছিল। ও কাউকে সুস্থ করেনি, ম্যানিপুলেট করেছে। আপনি বলুন, এমন দস্যুরাতে এমন সুসংহত বিদ্যার কি অর্থ? তাই আমিও একটা চাল চাললাম। আমিও সুযোগ নিলাম ওর ছেলেকে হাতিয়ার বানানোর। এই যে দেখছেন পেছনে আমার পোষ্য, এরা সবাই জীবন কাটাচ্ছিল ঠিকই, কিন্তু জীবনের প্রতি সদার্থক ইচ্ছে হারিয়েছিল। এদের কারোর অর্থাভাব, কারোর খাদ্যাভাব, কেউ আপনজনকে হারানোর ভয় মরিয়া। সমাজ এদের কোনো সাহায্য করেনি, আমি করেছি। মানুষের দুর্বলতাকে শক্তি হিসেবে ব্যবহার করেছি, একটা নেটওয়ার্ক তৈরি করেছি শুধু ওই ডায়েরিটার জন্য। তার মানে আপনি সুধাংশুর ছেলেকেও... ব্রাভো 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 বিনয় সামন্ত, ব্রাভো। এই না হলে পরাশর মুখার্জির ওয়াটসন। সুধাংশু হলো জাত হারামি, বিষ রক্ত শরীরে বইছে। বউয়ের সাথে শারীরিক খিদে মিটে গেছে বলে বহু মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করত। বউ জানতে পেরে গেছে, তাই বউকে ড্রাগ ইনজেক্ট করে রাখত। 12 ঘন্টা কোনো হুঁশ থাকতো না। এমনকি বিজনেস প্রফিটের জন্য প্রচুর বাবুদের ঘরে ঢোকাতো। ঘেন্না হচ্ছে না সামন্ত বাবু? ভাবুন তো, এই ঘেন্না কতদিন তার ছেলে বই নিয়ে গেছে। ছেলেটা বাইপোলার ডিসঅর্ডারে ভুগতে ভুগতে সিজোফ্রেনিয়ার শিকার হয়ে যায়। কলকাতার ড্রাগ চেন মাফিয়াদের সাথে ভিড়ে যায়। আমি তখনও সংযমী হয়ে খবর রাখছি। তার মায়ের মৃত্যুতে যেন একটা মিরাকল হয়ে যায়। ওই ছেলের মধ্যেই জন্ম নেয় আরো এক সত্তা, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। সে ঠিক ততটাই ডেসপারেট যতটাই শান্ত ইন্ট্রোভার্ট তার অন্য ভার্সনটা। মায়ের কষ্টগুলো মনে করলেই সে ট্রিগার হয়ে যায়। সব আমি নজরে রেখেছিলাম, তবুও আমি কোনো খুন খামারি করিনি। আমি চাইলে তখনই তার ছেলেকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারতাম, কিন্তু এইবার আমি আমার মোক্ষম চাল চাললাম। অহল্যা সেন। ছি, অহল্যা দেবী? আপনি তো ভালোবাসতেন সুধাংশু বাবুকে। এখানেই আমার সাফল্য, জানেন তো সামন্তবাবু, এখানেই। আচ্ছা, ভুলেই দিই, ভগবান ছোট থেকে না আমাকে সব দিক থেকে বঞ্চিত করেছে। আমার কুৎসিত চেহারার জন্য আমি সামাজিকভাবে ট্যাবু ছিলাম। মুক্ত মঞ্চে ডায়লগবাজি সবাই করে, কিন্তু বাস্তবের মাটিতে সবাই ওই পটেনশিয়াল হিপোক্রিটস। আমার বন্ধু ছিল না, দৈহিক শক্তি ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হলো মগজ, আর সেটা দিয়ে আমি শিখে নিলাম প্লাস্টিক সার্জারি। আপনি দ্য ম্যান অফ রিইনকার্নেশনের নাম শুনেছেন তো? ওই রিফারোপ্লাস্টিক, থ্রেড লিফটার, রাইনোপ্লাস্টের মতন সাদামাটা কাজ না। গোটা সুশ্রী হোক বা বিশ্রী, আমি গোটা মানুষের অবয়ব দিতে পারি। হীনমন্যতার জন্য কখনো এই লাইমলাইটে আসতে পারিনি। হেও হওয়ার ভয় বড্ড আমার সামন্তবাবু, বড্ড। আপনি যাকে অহল্যা সেন ভাবছেন, তিনি মেটিয়া বুরুজের এক গণিকা, হুবহু অহল্যা সেনের মতো দেখতে। আর অহল্যা সেন এখন শান্তির নীড়ে। আমি মারতে চাইনি, কিন্তু কি করবো বলুন? আসল সামনে এসে গেলে না নকলের অস্তিত্ব বিপন্ন হতে থাকে যে, তাই সরিয়ে দিলাম। আমি জানতাম আপনার আনপ্রফেশনাল ডিটেকটিভ ব্রেন অহল্যা দেবীর কাছেই যেতে চাইবে, কারণ তখনও আপনারা সুধাংশুর কথাগুলোকে সত্যি ভেবে বসে আছেন। চা খাবেন? গলা শুকিয়ে আসছে আমার, সরি, জোকস অ্যাপার্ট। বলুন, আর কি জানার আছে? সুধাংশুকে আপনি মেরেছেন? গুড পয়েন্ট। সুধাংশুর ছেলের দ্বৈত সত্তাকে একটু কাজে লাগিয়েছিলাম।
ইনস্টিগেট করেছিলাম তার বাবার বিরুদ্ধে, কিন্তু আমি জানতাম যদি তাকে হত্যা করা হয় তবে জল অনেক দূর গড়াবে, তাই রিস্ক নিলাম না। একটু ভালোভাবে জানার পর বুঝলাম ওনার নক্টোফোবিয়া আছে, অর্থাৎ অন্ধকার থেকে উনি এড়িয়ে চলেন। আর এই ফোবিয়া সম্পর্কে উনি কাউকে বলেন না। যদি কেউ সুযোগে দুর্ব্যবহার করে, রাতে লাইট জ্বেলে ঘুমন, হাতে সব সময় উজ্জ্বল কিছু থাকবেই। ব্যাস, সুযোগ পেয়ে গেলাম। সুধাংশুর ছেলে প্রিয়াংশু তার বাবার মাদকাসক্তিকে কাজে লাগিয়ে নিয়ে গেলেন চিলেকোঠার অন্ধকার ঘরে। ঘরের মধ্যে ছিটে ফোটা যাতে আলো প্রবেশ না করতে পারে সব ব্যবস্থা করে রেখেছিলাম। নেশা কাটতেই তিনি পাগলের মতন ছটফট করছিলেন, আর্তনাদ করছিলেন, আর বাইরে থেকে তালা তার সব আর্তনাদকে ওই চিলেকোঠার ঘরে ধীরে ধীরে গিলে খেয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট পরিষ্কার হয়ে গেল। এই কেস ক্লোজড। একটা প্রতিশোধ তো পূর্ণ হয়েছিল। তারপরই জানতে পারলাম পরাশর বাবুর খুব বাসনা জেগেছে ওই ডায়েরি উদ্ধার নিয়ে। প্রথমে সতর্ক করেছিলাম একটা পত্র দিয়ে, কিন্তু সেটা তো পরাশর বাবুর হাতের লেখা। মিট উদয় বসাক, ট্রায়াম্প কার্ড অফ ক্যালিগ্রাফি। বিশ্বের যে কোনো মানুষের হাতের লেখা নকল করার ক্ষমতা আছে তার। ছেলেটার মা বাবা একে ট্রান্সজেন্ডার বলে মেরে ধরে হোমে পাঠিয়ে দেয়, কিন্তু সে পড়াশোনা চালিয়ে যাবে বলে পালিয়ে আসে, কিন্তু উপায় পায় না। আমি একে কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করি। সমাজ যাকে বর্জন করেছে আমি তাদের হাত ধরেছি, পথ দেখিয়েছি। পারিশ্রমিক তো আমার ন্যায্য পাওনা। যাই হোক, পরাশর বাবু কিন্তু গভীর জলের মাছ। সময়ের আগে সবটা আঁচ করে নিয়েছিলেন, গা ঢাকা দিয়ে দেন চালাকি করে। ভেবেছিলাম অহল্যা সেনের মাধ্যমে ওকে ধরব। বর্তমানে ওই জানে ডায়েরি কোথায়, প্রিয়াংশু জানে না। আমাকে ধরে রেখে এইভাবে কাজ হাসিল হবে না। সুধাংশুবাবু যতই অমানুষ হোক, আপনিও খুনি। মরার আগে আপনাকে আমি আরটিআই রিপোর্টের থেকেও বেশি ইনফরমেশন দিলাম। কৃতজ্ঞ থাকা উচিত আপনার। কত মানুষ আফসোস আর রহস্য ঝোলাই নিয়ে মারা যাচ্ছে ভেবেছেন? হ্যাঁ, যাক, আপাতত প্যাক আপ। 31শে অক্টোবর। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর এই প্রথম বাইরের মুক্ত বাতাসের আশ্বাস পেলাম। খাটে শুয়ে আছি, পরাশরবাবু পাশে বসে। বললাম, আপনার দৌলতে এই যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু কিভাবে যে বাঁচলাম সেটা আপনার মুখ থেকে না শোনা অবধি আমার মন শান্ত হচ্ছে না। পরাশরবাবু একটু হেসে একটা সিগারেট ধরালেন, তারপর খাট থেকে উঠে চেয়ারে বসলেন পা তুলে। এবার আরম্ভ করলেন। সুধাংশুর ছেলে প্রিয়াংশু আমার বার্ডস আই ছিল। আর প্রসঙ্গত বলে রাখি, ওনার বাড়ি থেকে একটা জিনিস আমি পেয়ে যাই, সুধাংশুবাবুর বউয়ের চিঠি। কারো বাপের সাধ্যি ছিল না সেটা খুঁজে বের করা। সুধাংশুবাবুর স্ত্রী অসম্ভব বুদ্ধিমতী ছিলেন। ওনার বাড়িতে একটা ছোটোখাটো বইয়ের তাক আছে, যেখানে প্রচুর ইন্ডিয়ান, আমেরিকান, ইংলিশ এবং ফ্রেঞ্চ নভেল আছে। বাড়ির বসার ঘরে রাখা একটা ক্যালেন্ডারের শিরোনামে একটা বোল্ড লোক করে লেখা আছে, নভে এস্তুন এনিগমা দন তম নম এসলামত, অর্থাৎ মাই লাইফ ইজ অ্যান এনিগমা অফ উইচ ইয়োর নেম ইজ দ্য ওয়ার্ল্ড। প্রাথমিকভাবে এটা একটা সৌজন্যমূলক বার্তা মনে হতেই পারে, কিন্তু আমার মন যেন বাদ সাধু। কোনো সোজা জিনিসকে আমি হয়তো সোজাভাবে দেখতেই পারি না। লেখাটা যে বিখ্যাত ফ্রেঞ্চ নভেলিস্ট ভিক্টর হিউগোর লেখা, সেটা জানলাম বিস্তর ঘাঁটাঘাঁটির পর। 750 বইয়ের মধ্যে টানা 2 ঘন্টা খোঁজার পর বইটা পেলাম। আর বইয়ের কোথায় কি আছে বুঝে ওটা আরও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক তখনই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে খোঁচা দিয়ে বলল, ক্যালেন্ডারটার প্রথম তারিখ শুরু 17 থেকে। আর সেই অনুযায়ী 17তম পৃষ্ঠা খুলে কিছুই পেলাম না। কি মনে হলো 71 নম্বর পেজ খুললাম, আর সেখানেই একটা বাংলা ছড়া পেলাম। অন্ধকারে ভয় রাজার, অন্ধকারেই স্বায়ত্ত শাসন, পূব দিকেতে সিংহাসন আর পশ্চিমেতে যক্ষের ধন। বাড়ির পূব দিকে সুধাংশুবাবুর ওয়ার্কিং রুম, আর এক্সট্রিম ওয়েস্টে ঠাকুর ঘর। সুধাংশু এমনিই কট্টর নাস্তিক, তাই পূজা অর্চনা সব বন্ধ করে দিয়েছিলেন। আর ঘরের ওই প্রান্তেই সর্বোচ্চ অন্ধকার। যে মানুষের ডার্কনেস নিয়ে ফোবিয়া, সে নাকি তার ডায়েরিটা সেখানেই ঢুকিয়ে রেখেছেন। আর সেটা খুঁজতে বলে আমাদের কনভিন্স প্রায় করিয়ে ফেলেন যে ওটা বেহাত হয়ে গেছে। লম্পট শালা। আপনার বিপদের কথা আমি জানতাম বলে আপনাকে জানাননি। মনে মনে এটাও ভাবছিলাম,
আপনার কৌতূহল নিবৃত্তি করার আপ্রাণ চেষ্টা আপনি করবেন। আর এখানেই ওরা একটা ভুল করে ফেলে। আমি ওদেরকে জেনে বুঝেই আমার পেছনে লাগাই, যাতে ওদের আমার আর আপনার যোগাযোগের ব্যাপারে খবর যায়। কিন্তু ওই লোকটি কে? 12টা দেশে ওনার বেস্ট কসমেটিক সার্জারি নমুনা দেখে ওনাকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিতে চেয়েছিলেন সেখানকার সরকার। ম্যান অফ আর্ট। জাদু আছে ওনার হাতে, কিন্তু ওনার নাম কেউ জানে না। কোথাও ওথেলো, কোথাও হ্যামলেট, কোথাও জুলিয়াস সিজার, কিংবা কোথাও ম্যালভোলিও। ওনার পর্যন্ত পৌঁছানো যাতা কথা নয়। অতর্কিত নজর তার লোকের ওপর। আর এদিকে প্রিয়াংশুও নিখোঁজ। তখন আমার মনে পড়লো একটা গেম চেঞ্জিং থট। সুধাংশুর ছেলে মাঝে মাঝেই নাকি খেতে খেতে প্রচণ্ড ঘেমে যেত। তাদের পুরনো কর্মচারীর মুখে শুনেছিলাম। ওই বলতে পারেন কথাতে কথা হতে হতে বলে দিয়েছেন। অনেক ডাক্তারের কাছে শুনে দেখি এটার বিভিন্ন কারণ হতে পারে। একজন আমাকে একটা রোগের নাম বলেন, খুবই বিরল, গ্যাস্ট্রেটরি সোয়েটিং। তেমন কোনো চিকিৎসা নেই, নার্ভ ব্লকিং ড্রাগ প্রয়োগ করা হয়। গা ঢাকা দেওয়া প্রিয়াংশু যে ওই ওষুধের জন্য আসবেই, সেটা কিছু ডিসপেন্সারিতে বাক্যালাপ করে বুঝলাম। লাস্ট কবে কিনেছে, কতদিনের কোর্স, সব মাথাতে ছক কাটিয়ে রাখলাম। ব্যাস, আমার শুক্র আর রবির হয়তো এই কদিনে ভালো যোগ ছিল। ব্যাটাকে হাতে নাতে ধরলাম, সাইকোলজিক্যাল ট্র্যাপে এমনভাবে জড়িয়ে দিলাম যে ইমোশনাল ফ্লোতে বলেই দিল। নিজেকে ওই সময় সত্যব্রত মনে হচ্ছিল। বাকিটা পুলিশের বুদ্ধিমত্তা। দুঃসাহসিক অভিযানের মাধ্যমে আপনাকে উদ্ধার করা হয়, ওটা আমার হাতের বাইরে ছিল। আমার কেশাগ্র স্পর্শ করার জন্য যে বুকের পাটা লাগে, সেটা শুধু পরাশর মুখার্জিরই আছে। তবে ওই হারামজাদা হাতচাটা হয়ে যায়। ঠিক বিপদের গন্ধ পেয়ে কেমন একদম যেন এগিয়ে থাকে লোকটা। আর ওই ডায়েরিটা? পড়িয়ে ফেলেছি। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কি দরকার? জ্ঞান অর্জন করতে নির্মোহ হতে হয়। শেখার আগ্রহ ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। আমি ক্ষমতা বলতে তাকেই বুঝি যা মানুষকে সঠিক পথে আনতে পারে। সঞ্জীবনী ডায়েরি কতটা মানুষকে মৃত্যুঞ্জয়ী বানাতো জানি না, তবে মানুষের কাছে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করা মানেই আগুন নিয়ে খেলা। হ্যাঁ, পরাশর বাবুর শেষ কিছু কথা আমার মন ছুঁয়ে গেল। কি জানেন তো সামন্তবাবু, বিবেক যখন নিজের কাছে প্রতারিত হয়েও দংশিত না হয়, মানুষ তখন অনৈতিকতার দালাল হয়ে যায়। দুর্বৃত্ত, কপট, ধান্দাবাজ মানুষ হাজারবার সফল হলেও এক পা অসফল হবেই। কিন্তু তার মধ্যে হাজার হাজার মানুষ যারা কখনো মেরুদণ্ড বিক্রি করে না, তাদেরকেও ভুক্তভোগী করে যায়। এতক্ষণ তোমরা শুনলে অমিত প্রসন্ন মুখার্জির লেখা রহস্য গল্প সঞ্জীবনী ডায়েরি রহস্য। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হলেন: পরাশরের চরিত্রে ছিলেন সৌরিন, কথক এবং বিনয় সামন্তের চরিত্রে ছিলেন প্রসূন, রাত ছিলেন আগন্তুক এবং সাধুর চরিত্রে, তরুণকান্তি দাস ছিলেন সুধাংশুর চরিত্রে, পলাশ অফিসারের চরিত্রে, সমিতাদি ছিলেন অহল্যার চরিত্রে। কেমন লাগলো আজকের নিবেদন? কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ গল্প পাঠাতে চাও অথবা ভয়েস ওভারের জন্য যোগাযোগ করতে চাও, তাহলে নিচের ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করো। আজ তাহলে এটুকুই। আবার ফিরব খুব তাড়াতাড়ি জমজমাট একটা ভৌতিক গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।